নমস্কার, সবাই কেমন আছেন? বঙ্গমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন দুপুর 3টে। দুপুরের খাওয়া দাওয়া সেরে গুড্ডিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই সুযোগে সব জিনিসপত্র একটু হাতের কাছে গুছিয়ে নিচ্ছি, তাহলে যাওয়ার সময় রেডি হতে খুব সুবিধা হবে। এক জায়গায় সব কিছু জড়ো করা থাকলে নয়তো এটা ভুলে যাব সেটা ভুলে যাব। আমার লাল শাড়ি, সাদা ব্লাউজ, গুড্ডির লাল পাড় হলুদ শাড়ি, আর এই যে সেই ছোটো হাতা ব্লাউজটা কিছুদিন আগে নেওয়া হয়েছিল, সেই ব্লাউজটা, মাথার খোপা, গুড্ডির সাজের জিনিস তো সবই ছোট ছোট, কানের মালা, এটা সেটা, যেগুলো আবার কোনোটাই ভুলে গেলে চলবে না, তাই সব এক জায়গায় হাতের কাছে গুছিয়ে রাখছি। ব্যাস, অনেকটা কাজ এগিয়ে থাকলো। ঘুম থেকে উঠলেই ঝটপট রেডি হতে পারবে। এই মালাটা আমি বিয়ের পরেই বানিয়েছিলাম, উল দিয়ে আর কড়ি দিয়ে। বিয়ের পরেই 1 বছর দোলে এটা পরেও ছিলাম, তারপর থেকে সেই পরেই আছে। খুব ইচ্ছে হলো আজকে আবার এটা একটু পরার। কি জানি কেমন লাগবে পরে, ভালো না লাগে না লাগুক, নিজের হাতে তৈরি করা জিনিসটা পরার আনন্দই আলাদা। এই যে এই কানেরগুলো দিয়ে আর মালাটা দিয়ে একটা সেট বানিয়েছিলাম। তা আজকে যেহেতু লাল শাড়ি পরতে হচ্ছে, তো ভাবলাম ওটার সাথে আজকে এইটাই পরবো। ডেকে ডেকে কিছুতেই ঘুম থেকে তুলতে পারছিলাম না, তাই আবার আগে আমি নিজেই রেডি হয়ে নিয়েছি, যে ও উঠতে উঠতে আমি তো রেডি হয়ে থাকি, তারপরে উঠলে ওকে রেডি করাতে পারবো। তাহলে শাড়িটাও পরিয়ে নিয়েছি, এবার শুধু চুলটা বাঁধা আর গয়নাগুলো পরানো। শাড়িটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য এখন কোনো প্রোগ্রামেই শাড়িটা পরায় না, কিন্তু বলেছে হলুদ শাড়ি আর লাল পাড়ি হতে হবে, তাই এটা ছাড়া আর কোনো শাড়িও নেই, তাই এটাই পরাতে হলো। এই শাড়িটি গুড্ডির হাতে খড়ির সময় কেনা হয়েছিল। তারপর যখন নাচের স্কুলে প্রথম গেল নাচ শিখতে, প্রথম প্রোগ্রামেই বলেছিল লাল পাড় আর হলুদ শাড়ি, তাই এইটা পরিয়েই নিয়ে গেছিলাম। সে তখন থেকে এটাতেই কাজ চলছিল, কিন্তু এরপরেই যদি আবার কোনো প্রোগ্রামে বলে যে হলুদ শাড়ি আর লাল পাড়, তবে একটা শাড়িও তখন কিনতেই হবে। ব্যাস, খোপাটাও লাগানো হয়ে গেছে। বেশি করে একটু ক্লিপ লাগিয়ে দিই, গাঁদা ফুলের মালা লাগাতে হবে তো, ভীষণ ভারী হবে যদি আবার তখন নাচতে গিয়ে খুলে পড়ে যায়। এই যে ও যখন ঘুমাচ্ছিল, একটু আগেই গুড্ডির বাপে এই গাঁদা ফুলের মালাগুলো পাঠিয়েছে দোকান থেকে, তা ঝটপট এইগুলোকে আবার সাইজ মতো কেটে রেডি করে নিয়েছিলাম। এখন তাই ঝট করেই হাতে বেঁধে দিতে পারলাম। ওর মিস বলেছে 4:45টার মধ্যে অবশ্যই মিসের বাড়িতে ঢুকতে, ওখান থেকেই তারপর লাইন করে সবাইকে বার করবে। ঘড়িতে বাজে এখন প্রায় 4:30 মতো। আমাদের তো সব হয়েই গেছে, শুধু এবার মুখে হালকা একটু মেকআপ করাবো, আর ভাবছি গুড্ডিকে ঝট করে একটু কিছু খাইয়ে নিয়ে যাব, কেননা অনেকটা দেরি হবে, রাস্তায় তো আর কিছু খাওয়াতে পারবো না। ও সারা বছর যে ক্রিমটা মাখে হিমালয়ার, ওইটাই একটু মুখে মাখিয়ে দিলাম প্রথমে, ওইটা ময়শ্চারাইজার কাজ করবে। তারপরে আমার একটা মেকআপ হালকা করে লাগিয়ে দিয়েছি, আর কপালে একটা লাল টিপ। এবার চোখে একটু কাজল দিয়ে দেবো, আর লিপস্টিকটা এখন দেবো না, আগে খাইয়ে নিই নিচে গিয়ে, তারপর লিপস্টিকটা নিয়ে দিয়ে দেবো, ওই জন্য ওটা ব্যাগেই নিয়ে নিচ্ছি। ব্যাস, এবার দেখুন সহজে চোখ খুলবে না, চুপ করে বসে থাকবে। ঘড়িতে এখন 4:45টাই বাজে, কিন্তু আমি আসার পরে মিসের বাড়ির সামনে কিংবা রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছি না। আমি তো ঘাবড়ে গেছি যে কি জানি সবাই চলে গেল কিনা। তারপর আরও 2-1জন এলো, তারা আমাকে বলল বাড়ির ভেতরে গিয়ে দেখে আসো। বাড়ির ভেতরে এসে দেখি যে না, কেউ যায়নি এখনও সবাই এসে পৌঁছায়নি এখানে, মাত্র 3-4জন এসেছে। আসলে বাঙালির টাইম যা হয় আর কি, 4:45টা বলেছে, সবাই 5টা থেকে 5:30 বাজিয়ে ফেলবে। কি সুন্দর লাগছে ওর মিসকে দেখতে। এবার মোটামুটি অনেকেই এসেছে, তাই সবাই বেরিয়ে সামনের রাস্তাটায় গিয়ে দাঁড়ানো হবে, ওখান থেকে লাইন শুরু হবে। কি সুন্দর লাগছে দেখুন, সব লাল হলুদে, মনে হচ্ছে ওর মিসের উঠোনে এক ঝাঁক লাল হলুদ প্রজাপতি এসে বসেছে। এক একটা ব্যাচে তো এক একটা কালারের ড্রেস ভাগ করে দিয়েছে, তা লাল হলুদ ছাড়া এখানে তো আর কিছুই দেখছি না। বোধহয় বড়রা এখনও এসে পৌঁছয়নি। এই পুচকেটাকে আবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আবার একটা মালাও পড়েছে গাঁদা ফুলের। সবাই এখানে নিজেদের মতো করে একটু ছবি তুলে নিচ্ছে। তারপর এতটা রাস্তা হেঁটে যাবে, আবির মাখানো হবে, তখন তো মেকআপটা নষ্ট হয়ে যাবে। এবার সবাইকে লাইন করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমেই বাচ্চাদের লাইন, তারপর বড়দের, মায়েদেরও লাইন আছে, বাচ্চাদের পেছনে মায়েদেরও লাইন করে যেতে হবে। বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও বেশ আনন্দ, আজ ওদের জন্যই তো আমরা এত সুন্দর সাজগোজ করে বসন্ত উৎসবে অংশ নিতে পারছি। এই যে সেই মালা কানেরটা পরেই ফেলেছি, তাড়াহুড়ো করে মাথায় আর ফুল দেওয়া হয়নি, ব্যাগে করে নিয়ে এসেছি, একটা লাগিয়ে দেবো পরে। এই লাল দাও, লাল নাহলে ভালো লাগবে না, লাল না দিলে ভালো লাগবে না।
অত দিতে বারণ করেছে, অত দিতে বারণ করেছে। বাড়ি থেকে বেরিয়েই যখন নাচের স্কুলে এলাম, দেখলাম সানভীরা এসে পৌঁছয়নি। তখন আবার সানভীদের বাড়িতে একটা ফোন করেছিলাম। জানতে পারলাম সানভীদের বাড়ির কুকুরটা নাকি মারা গেল আজকে একটু আগেই। 7-8 বছর ধরে রয়েছে ওদের বাড়িতে এই কুকুরটি। ওদের বাড়িতে তো আমি কুকুরের ভয়েই যেতে পারতাম না, ভীষণ ভয় পাই আমি। কিন্তু সানভীর মা কুকুরটিকে ভীষণ ভালোবাসতো, কুকুরটিও নাকি তাই সানভীর মাকে ভীষণ ভালোবাসতো। হঠাৎ করে ও মারা যাওয়ায় সানভীর মা ভীষণ নাকি কান্নাকাটি করছে, তাই ও আজকে আর আসবে না। এই যে এটি হলো শক্তিনগর মাঠ, মাঠের পাশ দিয়ে সব স্কুলগুলো রয়েছে, হাই স্কুল, গার্লস স্কুল, প্রাইমারি স্কুল। এটি ভীষণ বড় একটা মাঠ, সমস্ত রকম উৎসব অনুষ্ঠান এই মাঠে হয়। আপনাদের এর আগেও নিয়ে এসেছি একবার এই মাঠে, ওই পিঠেপুলি মেলাতে। যে গানটির সাথে ওরা রাস্তা দিয়ে নাচ করতে করতে এসেছে, এখানে দাঁড়িয়ে একবার সেই নাচটি করানো হবে, তারপর ভেতরে গিয়ে প্রোগ্রাম শুরু হবে। এই নাচটি শেষ হবে, তারপর ভেতরে নিয়ে গিয়ে সবাইকে বসাবে। প্রোগ্রাম শুরু হতে হতে খানিকটা দেরি আছে। সানভীরের তো এখানেই বাড়ি, তাই ভাবছি ঝট করে একবার সানভীর মাকে দেখে আসি। ও যদি নাও আসতে পারে, মেয়েটাকে একটু সাজিয়ে দিলে নিয়ে আসতে পারবো আমরা, অন্তত মেয়েটা নাচ তো করতে পারবে। এসে দেখি কুকুরটা এখনও রয়েছে এদের কাছে। সবার মন খারাপ, সানভীর মা তো খুব কান্নাকাটি করছে। এই যে প্রোগ্রাম শুরু হচ্ছে। সানভীকে ওর মা পাঠালো না, আসলে ওর মার এতটাই মন খারাপ, এখন ওর মেয়েকে রেডি করিয়ে দেওয়ার মতো অবস্থাই নেই। আর সানভীরও মনটা খারাপ, মাকে ছেড়েও এখন আসতে চাইছে না। ভীষণ খারাপ লাগছে ওর জন্য। মেয়েটা প্রতিদিন রিহার্সালে এলো, নাচটা তুললো, ওর মাও সব সাজগোজ রেডি করেছিল, আমাকে ফোনও করলো কখন বেরোবা সেই সব নিয়ে। তারপরেই এমন একটা ঘটনা ঘটে গেল, আর কি করার। এই যে এবার গুড্ডিদের নাচ, ওর মিস সবাইকে লাইন ঠিক করে দাঁড় করিয়ে দিচ্ছে। সব এত ছোট ছোট, সবাই যতই ঠিক করে লাইনে দাঁড় করিয়ে দিক না কেন, সব দলা পেকে এক জায়গায় হয়ে যায়। কপিরাইট চলে আসবে, ওই জন্য তো গানটি আপনাদের পুরোটা শোনাতে পারছি না। কিন্তু 3-4 দিনে বাচ্চাগুলো ভালোই নাচ তুলেছে দেখছি, প্রত্যেকেই খুব সুন্দর নাচছে। সত্যি খুব সুন্দর হয় প্রোগ্রামটা। কালকে রংদোল, তার আগের দিন বসন্তের গানে এইভাবে ছেলেমেয়েরা সব নাচে গানে মাতোয়ারা, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আমার তো খুব ইচ্ছে আছে একবার শান্তিনিকেতনে যাওয়ার রংদোলের সময়, সেখানে নাকি এরকম নাচ গানের মধ্যে দিয়েই রং খেলা হয়। তা আমার ভারী ইচ্ছে সেটা একবার দেখার। একের পর এক রবি ঠাকুরের গানগুলি বাজছে, কী যে ভালো লাগছে। আর এই যে ঠাকুমাটাকে দেখুন, আমাদের পাড়ায় বাড়ি, প্রতিদিন মেয়েকে নাচের ক্লাসে যেতে দেখে, তার ভারী ইচ্ছে নাচ দেখার। আজও বাড়ি থেকে বেরোনোর সময় যখন আমাকে দেখতে পেয়েছে, জিজ্ঞেস করছে কোথায় প্রোগ্রাম, কটায় হবে, আমি যাব। বললাম ঠিক আছে যেও। এসে দেখি একটা লোকজন নেই, এই ঠাকুমা শুধুমাত্র এই চেয়ারে বসে আছে প্রোগ্রাম দেখার জন্য। মানে আমরা এখানে আসার আগেই ঠাকুমা এখানে এসে বসেছিল। গুড্ডি এখান থেকে টিফিন পেয়েছে, তাই এবার ঠাকুমাকেও দিয়েছি, তাই বসে খাচ্ছে। এই বয়সে এসেও কি সুন্দর ঠাকুমার এইসব নাচ গান দেখার ঝোঁক, বেশ ভালো লাগলো আমার এটা। শিল্পী তো এমনই হয়, শুধুমাত্র নিজেই যে আনন্দ করে তা তো নয়, অন্যদেরও আনন্দ দেয়। প্রতিবার কালী পুজোর সময় তো পাড়ায় গুড্ডিরা নাচে, তখন উনিও নাচ দেখতে পায়, কিন্তু এবার তো সেই প্রোগ্রামটাও হয়নি, তাই ওনার এবছর কোনো প্রোগ্রামই দেখা হয়নি। প্রথমে বলেছিল আমার সাথেই নাকি বাড়ি ফিরবে, তা এখন যেই বলছি বাড়ি ফেরার কথা, বলছে না আমি আরেকটু বসবো, আরেকটু দেখবো। এখন হচ্ছে আবৃত্তি পাঠ, নাচ গান আবৃত্তি সব কিছুই আছে আজকের প্রোগ্রামে। তবে শেষ পর্যন্ত আমরা থাকবো না, শেষে প্রচুর রং খেলে এরা। এই যে আমাদের চা দিচ্ছে, আবার দাঁড়ান একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ থেকেই মনটা চা চা করছিল। যারা অনেক বছর ধরে নাচ শিখছে, বড় হয়ে গেছে, তাদের মায়েদের এই অনুষ্ঠানের সময় নানান দায়িত্ব দেওয়া হয়। আমাদের মেয়েরা বড় হলেও হয়তো আমরা একদিন সেই দায়িত্ব পাবো। ব্যাস এবার উঠি, গুড্ডিকে নিয়ে বাড়ি ফিরি। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।